হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে আমরা এনভায়রনমেন্ট থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পোর্শন, যেই জায়গা থেকে একটা প্রশ্ন অবশ্যই এসে থাকে। এনভায়রনমেন্ট থেকে যখন প্রশ্ন টার্গেট করা হয়, এই জায়গা থেকে অবশ্যই একটা প্রশ্ন এসে থাকে। সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষে বিভিন্ন প্রাণী উদ্ভিদ এদেরকে রক্ষা করার জন্য কী কী অ্যাকশান নেওয়া হয়েছে, কী কী গভর্নমেন্ট থেকে পরিকল্পনা নেওয়া হয়েছে, কী আইন এসেছে, সেইগুলো সম্পর্কে প্রচুর প্রশ্ন এসে থাকে। তো একেবারে আমরা এটা ক্রোনোলজিক্যালি দেখব সেই প্রাচীন সময় থেকে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রথমত থার্ড বিসিতে অর্থাৎ অশোকের সময় দ্য আর্লিয়েস্ট codified laws can be attributed to King Ashoka, who is his decrees engraved on edicts prohibited the killing of certain species of animals. তো একেবারে লিখিত আকারে সর্বপ্রাচীন যে ইতিহাসটা জানা যায়, যে প্রাণী উদ্ভিদকে রক্ষা করার জন্য যে সমস্ত ল আইন প্রবর্তন করা হয়েছিল প্রাচীনকালে, তার মধ্যে অশোকের শিলালিপির মধ্যে, তার এডিক্টের মধ্যে সরাসরি কিন্তু বিভিন্ন প্রাণী হত্যা বন্ধ করার কথা বলা রয়েছে। স্পেসিফিক বিভিন্ন স্পিসিস যেগুলোকে হত্যা করা বন্ধ করার কথা বলা হয়েছে, অর্থাৎ এটাই ছিল একেবারে প্রাচীন লিখিত উদাহরণ। এরপরে 1873 মাদ্রাস অ্যাক্ট was passed to prevent the indiscriminate destruction of wild elephant. This was the first act under the British regime for regional protection of wildlife. তো খুব গুরুত্বপূর্ণ, এটা অবশ্যই ইতিহাসেরও একটা প্রশ্ন তৈরি হতে পারে। 1873 মাদ্রাস অ্যাক্ট আসছে, এটা কিসের সাথে রিলেটেড? এটা ওয়াইল্ড লাইফ প্রোটেকশন, বিশেষত ওয়াইল্ড এলিফ্যান্ট, বন্য হাতি হত্যা, সেটা বন্ধ করার জন্য 1873 প্রথম আইন আসছে। এবং এটা ব্রিটিশ রুলের আন্ডারে প্রথম এই ধরনের আইন, যেটা কিনা শুধুমাত্র ওয়াইল্ড লাইফ প্রোটেকশনের জন্য করা হয়েছিল। তো অতি গুরুত্বপূর্ণ এই একটা মনে রাখতে হবে, 1873 মাদ্রাস অ্যাক্ট। 1887 ওয়াইল্ড বার্ড প্রোটেকশন অ্যাক্ট 1887 was passed, which enabled the British government to frame a rule prohibiting possession of sale of any kind of specific wild bird only during breeding season. তো বিভিন্ন পাখি বিষয়ক ওয়াইল্ড বার্ড প্রোটেকশনের 1887 বোঝা যাচ্ছে পক্ষীর উপরে, পাখির বিশেষত তাদের ব্রিডিং সিজনে এই সমস্ত পক্ষী এদেরকে সেল করা চলবে না, এটা ছিল এই আইনে। অলসো দিস অ্যাক্ট ওয়াজ অনলি অ্যাপ্লিকেবল টু দিস এরিয়াস হুইচ ওয়ার আন্ডার দ্য কন্ট্রোল অ্যান্ড সুপারভিশন অফ মিউনিসিপ্যালিটিস অ্যান্ড ক্যান্টনমেন্ট অ্যান্ড ব্রিটিশ রিজাইম। তো এটা খুব একটা বড় স্কেলে ছিল না, শুধুমাত্র মিউনিসিপ্যালিটি এরিয়াতে, ক্যান্টনমেন্ট এরিয়াতে এই আইনটা কিন্তু করা হয়েছিল। এরপর 1912 ওয়াইল্ড বার্ড অ্যান্ড অ্যানিম্যাল প্রোটেকশন অ্যাক্ট অফ 1912 was passed. For the first time, a codified law was enacted prohibiting the killing and capturing of wild animal and the disobedience of which entailed a penal offence. The act was also comprised scheduled animals which listed bird and animals which could not be killed, captured or sold. তো ওয়াইল্ড বার্ড এবং অ্যানিম্যাল প্রোটেকশন অ্যাক্ট 1912 আসে। 1912তে যেটা পাশ করা হয়, প্রথমবারের জন্য কোডিফাই করা হয় ওয়াইল্ড অ্যানিম্যালকে মারা বা তাদেরকে ধরা, এটাকে প্রহিবিট করা হয় এবং এটাকে একটা পিনাল অফেন্স হিসেবে দেখা হয়, অর্থাৎ এটা কিন্তু ফৌজদারি ক্রিমিনাল অফেন্স হিসেবে এটা কিন্তু দেখা হচ্ছে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ বোঝা যাচ্ছে এটা যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে প্রাণী হত্যা এবং প্রাণী নির্বিচারে বন্য প্রাণীকে ধরা বা তাদের হত্যা করা, সেটাকে বন্ধ করার জন্য কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা স্টেপ নেওয়া হয়েছিল 1912তে। এরপর 1935 দ্য ওয়াইল্ড বার্ড অ্যান্ড অ্যানিম্যাল প্রোটেকশন নম্বর 27 অফ 1935 ওয়াজ এনঅ্যাক্টেড। 1935-এ আবারও এরকম একটা আইন আসছে, বার্ড এবং অ্যানিম্যাল প্রোটেকশন। ল্যান্ডমার্ক নিয়ার দ্য হিস্ট্রি ওয়াইল্ড লাইফ হ্যাজ ইট ইজ ফর দ্য ফার্স্ট টাইম দ্যাট দ্য provincial government could by notification set aside an area be a sanctuary for protection and growth of wild animal and birds. তো এখানে প্রভিন্সিয়াল গভর্নমেন্টকে পাওয়ার দেওয়া হচ্ছে, তারা কিনা একটা নির্দিষ্ট স্যাংচুয়ারি ঘোষণা করতে পারে একটা নির্দিষ্ট এরিয়াকে, অর্থাৎ শুধুমাত্র সেন্ট্রালের হাতের পাওয়ারটা থাকছে না, এটাকে ডিস্ট্রিবিউট করে দেওয়া হচ্ছে, প্রভিন্সের আন্ডারেও সেই পাওয়ারটা আসছে, অর্থাৎ এখানে ডিসেন্ট্রালাইজেশন হচ্ছে পাওয়ারের এবং তাদের হাতেও ক্ষমতা আসছে, তারা কিন্তু স্যাংচুয়ারি ঘোষণা করতে পারে একটা পার্টিকুলার এরিয়াতে। তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, 1935 এই বিষয়টা আসছে।
এরপর 1935, this year also witnessed the passing of Government of India Act 1935, in which the legislative power were distributed between federal and provincial legislature. The protection of wild bird and animal were entrusted to provincial legislature wide entry 25 of the state list. তো এখানেও গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, যেটা স্টেট লিস্টে প্রভিন্সিয়াল লেজিসলেচারের আন্ডারে এই ওয়াইল্ড বার্ড আর ওয়াইল্ড অ্যানিম্যাল এর প্রোটেকশনের বিষয়টা প্রভিন্সিয়াল লেজিসলেচারে মধ্যে অর্থাৎ স্টেট লিস্টের মধ্যে সেটা কিন্তু আনা হচ্ছে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এর আগেও এই বিষয়টাও এখানে একই, যদিও বিষয়টা যে স্টেটের হাতেও প্রভিন্সের হাতেও কিন্তু পাওয়ার থাকছে, তারা এই বিষয়ে আইন তৈরি করতে পারে। 1952, the first wildlife authority in the form of an advisory board was set up in 1952 called the Central Board of Wildlife, renamed as Indian Board for Wildlife. That is very important. 1952-তে এটা আসছে এবং এর গুরুত্বটা কোথায়? স্বাধীন ভারতে একটা বোর্ড তৈরি হচ্ছে যারা কিনা বন্য প্রাণীর জন্যই শুধুমাত্র কাজ করবে। প্রথম ওয়াইল্ড লাইফ অথরিটি, সরাসরি এখান থেকে প্রশ্ন তৈরি হবে, প্রথম ওয়াইল্ড লাইফ অথরিটি কোনটা, কবে তৈরি হচ্ছে, কী নাম ছিল? তো যেটা প্রথম নাম ছিল সেন্ট্রাল বোর্ড ফর ওয়াইল্ড লাইফ, যেটা পরবর্তীকালে নাম হচ্ছে ইন্ডিয়ান বোর্ড ফর ওয়াইল্ড লাইফ। সেন্ট্রাল বোর্ড ফর ওয়াইল্ড লাইফ ছিল, ইন্ডিয়ান বোর্ড ফর ওয়াইল্ড লাইফ নাম হচ্ছে। 1972, the Wildlife Protection Act 1972 was passed. It was the first comprehensive act passed for the protection of wild animal. However, subject to license, hunting was permitted for certain purposes such as special big and small games. Further, the act also permitted trade for trophies of scheduled animals under a license. তো 1972-এ যে ওয়াইল্ড লাইফ প্রোটেকশনটা আসছে, প্রোটেকশন অ্যাক্ট, আমরা জানি প্রত্যেকে এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা একটা ল্যান্ডমার্ক অ্যাক্ট বলা যায় 1972-এ যেটা আসছে, কারণ এখানে বিভিন্ন প্রহিবিশন তো করাই হচ্ছে, বিভিন্ন রেস্ট্রিকশন তো দেওয়াই হচ্ছে, বিভিন্ন প্রাণী হত্যা বন্ধের জন্য, তাদেরকে ট্রাফিকিংয়ের জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া, পাচার করা, সমস্তভাবে প্রোটেকশন দেওয়া হচ্ছে। কিন্তু এখানে আবার এমন কিছু লিস্টেড অ্যানিম্যাল রাখা হচ্ছে যাদেরকে কিনা পার্টিকুলার কিছু অনুমতির মাধ্যমে তাদের ট্রেড, তাদের বাণিজ্য এবং কখনো কখনো হত্যা করা বা হান্টিং করা, শিকার করারও কিন্তু লাইসেন্স, পারমিশন কখনো কখনো দেওয়া হয় যখন তাদের সংখ্যা খুব বেড়ে যাবে। এরকম কিছু যেগুলো আমরা বিভিন্ন রকম শিডিউল আছে, আমরা জানি 1972-এর অ্যাক্টের বিভিন্ন শিডিউল আছে, এবং যেখানে যেটা ভার্মিন বলা হয়, অর্থাৎ যেটাকে কিনা শিকার করা সম্ভব, শিকার করা যায়, এটা স্টেট গভর্নমেন্ট যদি পারমিশন দেয় তাহলে কিন্তু সেই প্রাণীটাকে শিকার করা যায়। তো বিভিন্ন সময় হয় যখন সেই প্রাণীটা নানা রকম অত্যাচার করে থাকে, বিভিন্ন অর্থনৈতিক ক্ষতি করে থাকে, নানান রকম এই বিষয়টা যখন আসে, এবং অবশ্যই তারা যখন এন্ডেঞ্জার্ড হয় না, তখনই কিন্তু এগুলো হত্যার পারমিশন দেওয়া হয়। তো সেই সমস্ত বিষয় সামগ্রিকভাবে 1972-এর অ্যাক্টে সব কিছু রয়েছে, সেজন্য এই অ্যাক্টটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। 1973 দ্য প্রজেক্ট টাইগার, সরাসরি এটা বারবার বিভিন্ন পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয় যে প্রজেক্ট টাইগার কবে আনা হয়েছিল। এটা আনা হয়েছিল 1973-এ, লঞ্চ করা হয়েছে। সাবসিকুয়েন্টলি সেভারাল আদার স্কিম আর ইনিশিয়েটেড ফর প্রোটেকশন অফ স্পেসিফিক হ্যাবিটেট অ্যান্ড টু সেভ থ্রেটেন্ড স্পিসিস সাচ এস এশিয়াটিক লায়ন ইন গুজরাট, বারাসিঙ্গা ইন মধ্যপ্রদেশ, হাঙ্গুল ইন কাশ্মীর অ্যান্ড মেনি মোর। তো প্রজেক্ট টাইগার আনা হলো বিশেষত বাঘ সংরক্ষণের জন্য বোঝা যাচ্ছে, এবং তার সাথে সাথে গুজরাট, যেখানে আমরা জানি এশিয়াটিক লায়ন একমাত্র সারা বিশ্বে গুজরাটে গির অরণ্যে পাওয়া যায় এশিয়াটিক লায়ন, মধ্যপ্রদেশে বারাসিঙ্গা, কাশ্মীরে হাঙ্গুল বা কাশ্মীরি স্ট্যাগ যেটাকে বলা হয়, দাচিগ্রাম অভয়ারণ্যে ন্যাশনাল পার্কে যেটা পাওয়া যায়। তো এই যে স্পেসিফিক এদের হ্যাবিটেটগুলোকে রক্ষা করতে হবে, এদের বাসস্থানগুলোকে বাঁচাতে হবে, এটাও কিন্তু 1973 প্রজেক্ট টাইগারের অন্তর্ভুক্ত ছিল। এবার 1976-এ আসছে Constitution 42nd Amendment Act 1976 was passed in which at 48A was international directive principle of state policy, which read as under the states shall endeavor to protect and improve the environment and to safeguard the forest and wildlife on the country. A separate chapter 4A was incorporated when Article 51A G states it shall be duty to every citizen of India to protect and improve the natural environment, including forests, lakes, reserves, and wildlife, and have compassion living capture creature also to protection wildlife and bird was transferred to 17B in the concurrent list of the constitution. তো এখানে অনেক কিছু পরিবর্তন হচ্ছে। আমরা জানি 1976-এর যে মিনি কনস্টিটিউশন যেটাকে বলা হয় 1976 42nd অ্যামেন্ডমেন্ট যেটাকে মিনি কনস্টিটিউশন বলা হয়, সেখানে এই ওয়াইল্ড লাইফকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় এবং ওয়াইল্ড লাইফের জন্য
ডিপিএসপিতে, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিতে, রাষ্ট্রের নির্দেশাত্মক নীতিতে একটা আর্টিকেল যোগ করা হয় এবং সেখানে বলা হচ্ছে এই 48A আর্টিকেলটা মনে রাখতে হবে অবশ্যই। 48A আর্টিকেল যোগ করা হচ্ছে যেখানে বলা হচ্ছে স্টেটকে অবশ্যই উদ্যোগ নিতে হবে রক্ষার জন্য, ফরেস্ট ওয়াইল্ড লাইফ রক্ষার জন্য। সেপারেট চ্যাপ্টার 4A এটা যোগ করা হচ্ছে এবং 51AG অর্থাৎ যেটাকে আমরা জানি ফান্ডামেন্টাল ডিউটি, সেখানেও ডিউটিতেও যোগ করা হচ্ছে যে প্রত্যেকটা সিটিজেনের এটা ডিউটি যে ন্যাচারাল এনভায়রনমেন্টটাকে ইমপ্রুভ করা এবং প্রোটেক্ট করা, এবং সে তার মধ্যে ফরেস্ট, লেক, রিভার সব কিছু পড়ছে। অর্থাৎ শুধুমাত্র রাষ্ট্রকে দায়িত্ব দেওয়া হচ্ছে না, ডিপিএসপিতেই শুধুমাত্র বলা হচ্ছে না 48A-তে, 51AG-তেও সাধারণ মানুষকেও তাদেরকেও ডিউটিতে তাদেরকে এটা বলা হচ্ছে। তো ফান্ডামেন্টাল ডিউটির মধ্যেও আছে 51AG-তে এবং 48A-তেও আছে ওয়াইল্ড লাইফ প্রোটেকশনের কথা। এটা অবশ্যই জানতে হবে, সমস্ত ক্ষেত্রে আসতে পারে, পলিটিতেও আসতে পারে, আবার এনভায়রনমেন্টের ক্ষেত্রেও আসতে পারে। 1976 রেটিফিকেশন অফ দ্য কনভেনশন অন ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ইন্ডিজিনাস স্পিসিস অফ ওয়াইল্ড ফ্লোরা অ্যান্ড ফানা, যেটা সাইটস আমরা বলে থাকি, বাই ইন্ডিয়া অন October 18। তো যেটা সাইটস আমরা জানি, সাইটস হয়েছিল, ফুল ফর্মটা জিজ্ঞাসা করা হয়, কনভেনশন অন ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ইন্ডিজিনাস স্পিসিস অফ ওয়াইল্ড ফ্লোরা অ্যান্ড ফানা সাইটস। সেখানে ভারত সাইন করছে 1976-এ, 18 অক্টোবর সাইন করছে। না, সালটা একটু মনে রাখতে হবে, 1976, এবং সাইট এটা 1973-তে হয়েছিল সাইটস, যেখানে আন্তর্জাতিক বাণিজ্য, যেসব ইন্ডিজিনাস স্পিসিস রয়েছে তাদের আন্তর্জাতিক বাণিজ্যে রেস্ট্রিকশন করা হয়। 76-77-এ ডাইরেক্টরেট অফ ওয়াইল্ড লাইফ এডুকেশন অ্যান্ড রিসার্চ, এটা প্রতিষ্ঠা করা হচ্ছে, একটা ডাইরেক্টরেট প্রতিষ্ঠা করা হচ্ছে ওয়াইল্ড লাইফ এডুকেশন রিসার্চের জন্য। 1980-তে কী করা হচ্ছে, ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট আসছে 1980-তে, খুব গুরুত্বপূর্ণ ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট। 72-এর পর এই আইনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। ফরেস্ট কনজারভেশন শুধুমাত্র প্রাণীকে তো সংরক্ষণ করলে হবে না, বন জঙ্গল সংরক্ষণ করতে হবে, নাহলে প্রাণী অটোমেটিক্যালি সংরক্ষণ করা সম্ভব হবে না। তো এটা আসছে 1980-তে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1982-তে আসছে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ নাম্বার 33 of 1982, Section 11 and 12 of Wildlife Act 1972 were amended, which permitted the capture and translocation of wild animal for specific management and introduction of endangered species in alternative suitable habitat. তো এখানে অ্যামেন্ড করা হচ্ছে যে বিভিন্ন প্রাণীকে তাদের পার্টিকুলার জায়গা থেকে সরানো যেতে পারে, সুইটেবল হ্যাবিটেটে সরানো যেতে পারে বিভিন্ন কারণে। কারণ কোনো একটা জায়গায় যদি বিশেষ রোগ হয়, ছোঁয়াচে রোগ যদি কোনো প্রাণীর হয়ে থাকে, তাহলে কিন্তু সেখানকার সমস্ত প্রাণী মারা যেতে পারে। তো এরকম এই সমস্ত সমস্যার সমাধানের জন্য করা হয়েছিল এটা। দ্য লাইসেন্সিং প্র্যাকটিস ফর ক্যারিং আউট বিজনেস ইন ট্রপিক্স অ্যান্ড অ্যানিম্যাল আর্টিকেল ওয়াজ অ্যামেন্ডেড সেকশন 44 অফ দ্য WLPA, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্টে একটা অ্যামেন্ডমেন্ট করা হচ্ছে সেকশন 44-এ। ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া 1982-তে আসছে। ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া established whose prime objective was to provide a professional and specific support to the management and development of wildlife in India. তো বন্যপ্রাণীর জন্য আবারও একটা ইনস্টিটিউট আসছে, ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া 1982-তে। প্রত্যেকটা সাল ধরে প্রশ্ন হবে এখানে। ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া 1982। ন্যাশনাল ওয়াইল্ড লাইফ অ্যাকশন প্ল্যান আসছে 1983-তে। অ্যাকশন প্ল্যান, এখানে কিছু পরিকল্পনা, কিছু কার্য পরিকল্পনা নেওয়া হচ্ছে, সেগুলো করার জন্য ওয়াইল্ড লাইফ কনজারভেশন স্ট্র্যাটেজি নেওয়া হচ্ছে। 86-তে আসছে সাইটস 253 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, সেপারেট চ্যাপ্টার 5A is inserted in the Wildlife Protection Act, which prohibited trade and commerce of tropics animals articles derived from animal listed in the schedule of the act. তো এখানে একটা আর্টিকেল 253-তে যোগ করা হচ্ছে পরবর্তীকালে 1986-তে। এবং 2002-তে বায়োডাইভার্সিটি প্রোটেকশনের জন্য অ্যাক্ট আসছে, যেটা এখানে উল্লেখ করা নেই, কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে। বায়োডাইভার্সিটি প্রোটেকশনের জন্য 2002-তে কিন্তু একটা অ্যাক্ট এসেছিল। তো এরপরে আমরা যেটা আলোচনা করব, আজকে আমরা এটা আলোচনা করলাম কোন কোন আইন
ঐতিহাসিক সময় থেকে ভারতবর্ষে এসেছে ওয়াইল্ড লাইফ প্রোটেকশনের জন্য। এরপর আমরা ভারতবর্ষের যে এন্ডেঞ্জার স্পিসিসগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। আজকের আলোচনা এখানে সমাপ্ত করছি। নমস্কার, ধন্যবাদ।